আচ্ছা, এখন আমরা দেখবো হলো গিয়ে 4 নাম্বার যে রুলসটা আছে সেটা হলো গিয়ে এভরি, সাম, এনি অথবা শুধু বডি, এই ধরনের কিছু প্রোনাউন আছে যেগুলো দ্বারা ব্যক্তি বোঝায়। সেক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেন কীভাবে করবো সেটা এখন আমরা দেখে নিব। তো দেখেন, এই ধরনের শব্দগুলো থাকলে আমরা মুখস্থ সাবজেক্ট হিসেবে কাকে নিব? দে কে বসায় দেব, অর্থাৎ সবসময় কি বসবে? দে বসবে। যেমন এখানে কি আছে? এভরিবডি, এভরি পারসন, সামবডি, এভরিওয়ান, নোবডি, নান, এনিবডি, নো ওয়ান, এনিওয়ান। এই যে শব্দগুলো থাকবে সেগুলো থাকলে আমরা কি করব? মুখস্থ দে বসাবো সব সময়। এখানে দেখেন বলছে কি এভরিবডি বিলিভস হিম, প্রত্যেকে তাকে বিশ্বাস করে। এখানে আমার ভার্ব কোনটা? এই যে বিলিভস। তো আমরা জানি ভার্বের সাথে অ্যাস থাকা মানে কি? ডাজ। এখন নট যেত না, তাহলে কি দিব? ডাজেন্ট। আর এই যে এভরিবডি, এভরিবডি থাকলে আমি কি বলছি? দে দিব আমরা। হ্যাঁ, এখন দেখেন আমি যদি ডাজ দিলাম এখানে আর এখানে দে দিলাম, তাহলে এটা কি হলো? এই যে ডাজ কার সাথে বসে? ডাজ বসে হলো গিয়ে হি, সি অথবা ইটের সাথে, এই যে থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসে। কিন্তু এখন আমার তো এখানে দে বসছে, তো দে এর সাথে কি আমি ডাজ দিতে পারি? অফকোর্স নট। তখন কি করতে হবে? আমাকে ডু দিতে হবে। তো এই জন্য আমার কি করতে হবে? এখানে অ্যান্সারটা এইভাবে করা যাবে না, অর্থাৎ আমার এখানে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? ডু। আর যদি এখানে কোনো নট বা নেগেটিভ শব্দ না, তাহলে এখানে কি হবে? ডোন্ট দে। আচ্ছা, পরেরটা দেখেন এভরি মাদার। তো আমরা এখানে এভরি দেখছি, যেহেতু মাদার ব্যক্তি বোঝাচ্ছে, এই জন্য আমরা সরাসরি আগে এখানে কি লিখে ফেলবো? দে লিখে ফেলবো। আচ্ছা, এখন ভার্ব কোনটা? ভার্ব হলো হিটস। তো হিটস মানে ভার্বের সাথে এস আছে, কিন্তু এইখানে আমার এস থাকা সত্ত্বেও ডাজ বসবে না। কেন? এই যে এভরিবডি নিয়মের কারণে দে বসছে, আর দে এর সাথে কখনো ডাজ বসে না। তো ডাজের জায়গায় কি হবে? ডু। আর যেহেতু নট নেই, তাহলে কি হবে? ডোন্ট দে। পরেরটা দেখেন নোবডি ক্যান বিল্ড দিস। এখানে ভার্ব কোনটা? ক্যান। তো আমি এখানে ক্যান লিখলাম। আচ্ছা, এখন নট আছে কিনা দেখেন তো। এই যে নট দেওয়া আছে নোবডি, তো এটা নেগেটিভ শব্দ, আমরা এখানে নট দিতে পারবো না। এখন এই নোবডি থাকলে আমার কি লিখতে হবে? নোবডি থাকলে অবশ্যই নোবডি, এভরিবডি থাকলে কি লিখতে হবে? দে। তারপরে দেখেন পরে বলছে সামবডি বিল্ট দিস ক্যাসল। এখন এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো বিল্ট। ভার্বের কোন ফর্ম? V2। তো V2 যেহেতু আছে, অবশ্যই কি লিখতে হবে? এখানে V2 এর জন্য আমরা লিখবো ডিড। আর যেহেতু এই বাক্যে কোনো নেগেটিভ শব্দ দেওয়া নেই, তাহলে অবশ্যই কি লিখতে হবে? এখানে নট নিতে হবে, আর সেটা অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম। সাবজেক্ট কে আছে? সামবডি। তো সামবডি থাকা মানে অবশ্যই কি লিখতে হবে? দে। আচ্ছা, পরেরটা দেখেন নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তো নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে আমার ভার্ব কোনটা? ওয়াজ। আর নোবডির জন্য কি লিখতে হবে? দে। এখন দেখেন এই দে এর সাথে কি আমি ওয়াজকে লিখলে হবে? দে তো প্লুরাল আর ওয়াজ সিঙ্গুলার, তো আমরা এখানে ওয়াজ লিখতে পারবো না। তাহলে দে এর সাথে কি হবে? ওয়্যার। এই জন্য আমাকে ওয়াজটা সরাই ফেলতে হবে। তাহলে আমরা এখানে ওয়াজটা সরাই ফেললাম। বসাতে হবে কি? এখানে বসাতে হবে ওয়্যার। কেন? ওই যে দে এর কারণে, এই দে থাকার কারণে আমার কি হয়ে গেল? ওয়্যার হয়ে গেল। ওয়াজ আর বসবে না। অর্থাৎ এস বাই এস এর যে রুলসটা, এস থাকা মানেই যে ডাজ, এস বাই এস থাকলে যে ডাজ দিতে হবে, এই রুলসটা একটা জায়গায় গিয়ে কাজে লাগবে না। সেটা কোনটা? এভরিবডির নিয়মে বা এভরিওয়ানের নিয়মে। হ্যাঁ, সেখানে আমাকে চিন্তা করে অ্যান্সার করতে হবে। পরেরটা দেখেন সামথিং হ্যাজ হ্যাপেন। এখানে ভার্ব কোনটা? হ্যাজ। আমি লিখলাম হ্যাজ। দেখেন তো কোনো নট আছে কিনা? না, এখানে নট না, তাহলে এখানে কি লিখবো? হ্যাজেন্ট। আর সাবজেক্ট কে? সামথিং। সামথিং মানে কি? কোনো কিছু। তো বস্তু বোঝাচ্ছে, ইট হবে। আর আমি একটা টেকনিক বলছিলাম। কি টেকনিক? যখন দেখবেন সাবজেক্টের সাথে আইএনজি থাকবে, এই আইএনজি থাকা মানে 100% কি হবে? অবশ্যই আমরা ইট লিখব। ঠিক আছে? তো এখানে কি হবে? ইট, হ্যাজেন্ট ইট। আচ্ছা, তারপরে দেখেন পরে কি বলছে? নাথিং ক্যান বিট হিম। এখানে ভার্ব কোনটা? ক্যান। নট আছে? এখানে নেগেটিভ শব্দ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, নো। তো এখানে নট বসবে না। আবার দেখেন এখানে নাথিং আইএনজি যুক্ত আছে, তাহলে কি বসবে? অবশ্যই ইট বসবে। বস্তু বোঝাচ্ছে বা আইএনজি থাকা মানে অবশ্যই কি হবে? ইট। তারপরে দেখেন সর্বশেষ যে উদাহরণটা আছে, নো ওয়ান কুড হেল্প হিম। তো নো ওয়ান কুড হেল্প হিম, এখানে আমার সাহায্যকারী ভার্ব কোনটা? কুড। কুড লিখলাম। দেখেন তো কোনো নট আছে কিনা বা নেগেটিভ শব্দ আছে কিনা? অফকোর্স আছে। কোনটা? নো। তাহলে নট দেওয়া যাবে না। আর সাবজেক্ট কে আছে? নো ওয়ান। দেখেন নো ওয়ান থাকলে কি হবে? এই যে দে হবে। তাহলে এখানে লিখবো দে।
তাহলে এখানে আমরা যেটা শিখলাম যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এই যে প্রোনাউনগুলো আছে, এই প্রোনাউনগুলো থাকলে আমাকে সাবজেক্ট হিসেবে কি নিতে হবে? অবশ্যই দে নিতে হবে। আর দে এর ক্ষেত্রে কিন্তু অ্যাজ বা ইয়েস এর যে গ্রুপ, অর্থাৎ ডাজ, ইজ, ওয়াজ, হ্যাজ, এরা বসবে না। অর্থাৎ ডাজ থাকলে হবে ডু, ইজ থাকলে হবে আর, ওয়াজ থাকলে হবে ওয়্যার, অ্যান্ড হ্যাজ থাকলে হবে হ্যাভ। সো এটা হলো আমাদের এভরিবডি, এভরিওয়ান, এই সকল শব্দের জন্য এই রুলস প্রযোজ্য এবং এটা পরীক্ষায় 100% একটা থাকবে। তো আমরা এটা শিখে নিলাম। এখন আমরা চলে যাব পরবর্তী যে রুলসটা, সেটাতে চলে যাব। চলেন। সো পরবর্তী যে রুলসটা আছে সেটা হলো গিয়ে 5 নাম্বার, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই? কারণ পরীক্ষায় এটাও একটা থাকবে। এই 5টা রুলস থেকে 5টা আপনি আশা করতে পারেন সকল পরীক্ষায়। তো ইম্পারেটিভ বাক্য আসলে কোনগুলো আমরা দেখে নেই। ইম্পারেটিভ বাক্য যদি থাকে 100% অ্যান্সার কি হবে? মানে ইম্পারেটিভ বাক্য মানে তুমি মুখস্থ কি করবা? উইল ইউ বসায় দেবা। কখন? যখন ইম্পারেটিভ বাক্য থাকবে। এখন আমাকে ইম্পারেটিভ বাক্য চিনতে হবে। তো ইম্পারেটিভ বাক্য চেনার উপায় হলো গিয়ে এই ধরনের বাক্য সবসময় কি দিয়ে শুরু হয়? মেইন ভার্ব দিয়ে শুরু হয় অথবা লেট দিয়ে শুরু হয়। মাথায় রাখতে হবে কি করে শুরু হয়। হ্যাঁ, তো এখানে দেখেন এইগুলোর ক্ষেত্রে তো উইল ইউ হবে, তবে যদি লেটের সাথে যদি আস থাকে বা লেটের সাথে যদি এস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আনসার হবে শ্যাল উই। অর্থাৎ যখন লেটাস কিংবা লেটস থাকবে তখন কি হবে? শ্যাল উই। কখন? ইম্পারেটিভ বাক্যে। যেমন এখানে দেখেন মেক ইউর ওন চয়েস, এখানে কি দিয়ে শুরু হয়েছে? অফকোর্স মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো মেইন ভার্ব দিয়ে শুরু হলে কি হবে? মেইন ভার্ব দিয়ে শুরু হলে অ্যান্সার একদম মুখস্থ কি হয়ে যাবে? উইল ইউ। আচ্ছা, এইখানে নট, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে নট না দিলেও হয়, দিলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখবো হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে হেল্প, গরিবদেরকে সাহায্য করা, অ্যাডভাইস কিংবা অর্ডার করা হয়েছে, ইম্পারেটিভ বাক্য। তো এটাও আমরা মুখস্থ কি লিখবো? উইল ইউ। পরেরটা দেখেন ডোন্ট লাভ অ্যাট দ্য পোর। লাভ অ্যাট মানে কারোর উপর বিদ্রুপ করা, উপহাস করা, কাউকে ঠাট্টা করা, মস্করা করা। তো বলছে গরিবের উপর হেসো না, এইখানে এটা কি নিষেধ করা হচ্ছে, ইম্পারেটিভ বাক্য। তো এই জন্য এটাও অ্যান্সার কি হবে? উইল ইউ। অ্যান্ড সর্বশেষ দেখেন লেট হিম নো দ্য সিক্রেট, তাকে সিক্রেটটা জানতে দাও, এটাও কিন্তু ইম্পারেটিভ বাক্য। কেন? এই যে লেট দিয়ে শুরু হয়েছে, শুরু হইতে হবে, কিন্তু লেটের সাথে কি আস আছে কিংবা এস আছে? তো যেহেতু নাই সেক্ষেত্রে আমরা এটাকেও কি নেব? এই যে উইল ইউ নিব। তাহলে অ্যান্সার হবে উইল ইউ। আচ্ছা, পরে আসেন, পরে কি বলছে? আচ্ছা, এখানে এই দুইটা দেখেন, এখানে বলছে লেটস, এই যে এস আছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস কিংবা লেটাস, এই দুইটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? অবশ্যই শ্যাল উই হবে দুইটার ক্ষেত্রে। শ্যাল উই, শ্যাল উই। দেখেন লেটস কিংবা লেটাস দিয়ে শুরু হলে অবশ্যই শ্যাল উই হবে এবং পরীক্ষা এটা অনেক বেশি থাকে। বাট ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফর সাম এক্সাম্পলস লাইক এই দুইটা। এখানে কি বলছে? হি লেট মি ডু দ্য ওয়ার্ক। দেখেন হি লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে আমার ভার্ব কোনটা? বা আপনি এখানে লেট দেখে খুশি হয়ে কি করবেন? উইলি করে দেবেন, বাট এটা ভুল। কেন? আমি বলছি ইম্পারেটিভ বাক্য হওয়ার শর্ত হলো গিয়ে মেইন ভার্ব অথবা লেট দিয়ে শুরু হইতে হবে। হ্যাঁ, এইগুলো সবগুলো কিন্তু মেইন ভার্ব কিংবা লেট দিয়ে শুরু হয়েছে, বাট এটা কিন্তু মেইন ভার্ব দিয়ে লেট দিয়ে শুরু হয় নাই, কি দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট। তার মানে এটা ইম্পারেটিভ বাক্য না। এটা কিসের নিয়ম? এটা হলো আমাদের ডু ডাজ এর নিয়ম। এই লেটের সাথে যদি অ্যাস থাকতো, অর্থাৎ এরকম লেটস থাকতো এখানে, অর্থাৎ এখানে অ্যাস থাকলে আমার কি লিখতাম? আমি লিখতাম ডাজ, আর নট যেহেতু নাই ডাজেন্ট হি। কিন্তু এখানে কি আমার অ্যাস ছিল? এখানে অ্যাস ছিল না। তো অ্যাস যেহেতু থাকে নাই বা অ্যাস যেহেতু ছিল না, আমি এখানে কিন্তু ডাজ লিখতে পারবো না। আমার কি লিখতে হবে? এটাকে অবশ্যই আমার V2 ধরতে হবে। কেন? কারণ আমরা জানি যদি এটা V1 হতো তাহলে কিন্তু হি এর সাথে অ্যাস বাই এস থাকা লাগতো, আর অ্যাস বাই এস কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে কি লিখবো? ডিড লিখবো। তাহলে অ্যান্সার কি হবে? ডিড। নট যেহেতু নাই তাহলে ডিডেন্ট, অ্যান্ড সাবজেক্টকে হি, ডিডেন্ট হি। সো অ্যান্সারটা হবে ডিডেন্ট হি। এই জন্য কেয়ারফুল থাকতে হবে, শুধু লেট থাকলে হবে না, এটা বাক্যের শুরুতে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর সর্বশেষ যে প্রশ্নটা আছে ফিশ দ্য পন্ড। ফিশ দ্য পন্ড মানে কি? বা ফিশ ইন দ্য পন্ড। হ্যাঁ, তো পুকুরে মাছ চাষ করো, এখানে মেইন ভার্ব কোনটা? ফিশ দ্বারা বোঝাচ্ছে চাষ করা। তো এই জন্য এটা অ্যান্সার কি হবে? ইম্পারেটিভ বাক্য। মেইন ভার্ব দিয়ে শুরু হলে কি হবে? ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ মানে উইল ইউ। ওকে, সো
তো এই হলো আমাদের ইম্পারেটিভের উদাহরণ, এর বাইরে নরমালি আসে না। ইম্পারেটিভ থাকা মানে উইল ইউ, কখন হবে না উইল ইউ, যখন লেট আস কিংবা লেটস থাকবে তখন শ্যাল উই হবে। সো আশা করি ইম্পারেটিভটা বুঝে গেছেন। তবে একটা উদাহরণ আপনাদেরকে একটা উদাহরণ দেখা দিচ্ছি, সেটা কি, মেক হে while it shines। দেখেন এই উদাহরণটা অনেক বেশি থাকে, আপনি এটার অর্থ জানেন না, ইউ শুড নট কেয়ার অ্যাবাউট দ্য মিনিং, কারণ তুমি জানো যে এখানে মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো মেইন ভার্ব দিয়ে শুরু হওয়া মানে কি অ্যান্সার উইল ইউ হবে। সো এটা অ্যান্সারও কি হবে, এই যে এটা অ্যান্সারও উইল ইউ হবে। আশা করি আমরা ইম্পারেটিভ বাক্য বুঝেছি এবং পরীক্ষায় এর বাইরে আসবে না, এটা আমি আশা করি। আপনারা এগুলো প্র্যাকটিস করলেই পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন। সো আমরা চলে যাব, আচ্ছা তার আগে বলে দিই, আমরা যে 5টা রুলস শিখলাম পরীক্ষায় মূলত এই 5টা থেকে আসে, তবে কিছু ব্যতিক্রম কিছু ছোটোখাটো রুলস আছে যেগুলো মাঝে মধ্যে আসতে পারে, সেইগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখছি বা পরবর্তী রুলসে দেখছি। এখন আমরা ব্যতিক্রম যে রুলসগুলো আছে সেগুলোর মধ্যে কয়েকটা, প্রথমে যেটা শিখবো সেটা হলো কিছু প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনটাকে ফলো করব বা সেটা কিভাবে অ্যান্সার করব। এই ব্যতিক্রম যে কিছু রুলস আছে সেই রুলসগুলোর মধ্যে একটা হলো গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ। তো কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের সাবজেক্ট দুইটা থাকে, এরা কারা, উইথ আচ্ছা অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলোর ক্ষেত্রে দুইটা সাবজেক্ট থাকে, একটা প্রথম দিকে আর একটা শেষের দিকে। তো আমরা কোন সাবজেক্ট ফলো করব, অবশ্যই আমরা প্রথম সাবজেক্টকে ফলো করব। যেমন দেখেন তাসকিন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তো এখানে তাসকিন বলছে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তো আমরা কোন সাবজেক্টকে ফলো করব, আমরা ফলো করব প্রথমটাকে। আর ভার্ব কোনটা এখানে, এই যে ভিজিটেড, তো এখানে ভার্বের V2, তো V2তে থাকলে কি হবে ডিড, আর যেহেতু নট নেই এখানে তাই এখানে লিখবো ডিডন্ট। আর সাবজেক্ট কাকে ফলো করব, তাসকিনকে, প্রথম সাবজেক্টকে ফলো করবে, এই জন্য হবে হি। পরেরটা দেখেন ইশিতা অ্যালং উইথ হার প্যারেন্টস কেম হেয়ার, এখানে ভার্ব কোনটা কেম, যেহেতু V2 আছে তো আমরা এখানে লিখবো কি ডিড, আর যেহেতু নট নেই এখানে লিখবো ডিডন্ট। আর সাবজেক্ট ইশিতা হার প্যারেন্টস, কোনটা ফলো করব, অবশ্যই প্রথমটাকে ফলো করব, তার মানে ইশিতা, আর এখানে কি হবে ঈশিতার জন্য শি। সো এটা হলো আমার ব্যতিক্রম রুলসের মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো গিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ, যেগুলোর ক্ষেত্রে আমরা প্রথম সাবজেক্ট ফলো করব। আচ্ছা এখন আমরা দেখব 7 নাম্বার যে নিয়মটা, সেটা হলো গিয়ে ব্যতিক্রম কিছু মডাল ভার্বস। তো কিছু মডাল ভার্ব আছে যেগুলো পরীক্ষা অনেক আসে, তো এইগুলো আপনি পরীক্ষা অনেক পাবেন, অট টু, ডেয়ার, মে, মাস্ট, এইগুলো যখন মডেল ভার্ব হিসেবে বসবে বা এরা যখন বাক্যে থাকবে তখন আমরা কি করব, এদেরকে সরাসরি ট্যাগ কোশ্চেন হিসেবে, মানে অর্থাৎ এইগুলো দিয়ে আমরা প্রশ্ন করব, হ্যাঁ এদেরকে বসায় দেব। আচ্ছা কিভাবে দেখেন, বলছো উই অট টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটা করতে হয়েছিল, হ্যাঁ। তো এই যে এখানে আমার মডেল ভার্ব কোনটা অট, আমার বাক্যের অর্থ অত জানার দরকার না, আমি এখানে অট টু আছে অট বসাবো, যেহেতু নট নেই সেক্ষেত্রে লিখবো অডেন্ট, আর সাবজেক্টকে উই, শেষ। পরীক্ষায় এই সেম উদাহরণটাই আপনি পাবেন। পরটা দেখেন দে ডেয়ার টু কিল দেম, তো এখানে ভার্ব কোনটা ডেয়ার, এখানে আমরা লিখবো ডেয়ার, তার দে ডেয়ার টু কিল দেম, তো এখানে আমার ভার্ব কোনটা ডেয়ার লিখলাম এখানে। আর হলো গিয়ে সাবজেক্টে আছে দে, তো আমরা এখানে যেহেতু নট নেই সেক্ষেত্রে আমাকে নট দিতে হবে আগে, আর সাবজেক্ট দে আছে দে কে বসায় দিব, তাহলে অ্যান্সার কি হবে ডেয়ার অ্যান্ড দে। এবং নিচের যে উদাহরণটা এটা এটার মতোই, তাহলে এখানে ভার্ব কোনটা আই অট টু রিসিভ দ্য লেটার, আমার লেটারটা রিসিভ করতে হয়েছিল, তো এখানে অর আছে এখানে আমি অরটাকে বসায় দিব। আর এখানে কি নট আছে, নট নেই এই জন্য আমরা লিখবো অডেন্ট, সাবজেক্ট কি আছে আই, তার মানে অডেন্ট আই। সো এই হলো আমার ব্যতিক্রম যে মডেল ভার্বসগুলো আছে সেগুলো আমরা দেখে নিলাম, পরীক্ষায় আসলে এইগুলাই আসবে, এর বাইরে আসবে না, ইভেন সেম এক্সাম্পলটাই আসবে। আচ্ছা এখন আমরা দেখবো যে ব্যতিক্রম রুলসের 8 নাম্বার অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন রুলসের যে 8 নাম্বার রুলসটা আছে সেটা দেখবো। তো এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেক সময় আসে। তো আমরা এখানে সমস্যাটা কি, এখানে হলো গিয়ে দুইটা ক্লজ থাকে, অর্থাৎ রুলসের নাম হলো ডাবল ক্লজ। দুইটা ক্লজ মানে কি, আপনার দুইটা সেন্টেন্স থাকবে বা দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে দেখেন এখানে ভার্ব কোনটা হেল্প, এখানে কোনটা উইল হেল্প, কোনটা ফলো করব আমরা। তো সেই জন্য আমরা প্রিন্সিপাল ক্লজ আমাদের জানতে হবে, তো সেটা নিয়ে বিস্তারিত ক্লাস আসলে আমাদের পরবর্তীতে করতে হবে। আমরা সংক্ষেপে এখন সহজ টেকনিকে বলে দিচ্ছি। যদি কমা থাকে, কমা থাকলে পরের অংশকে ফলো করবেন, তাহলে এখানে কমা আছে, এই যে দেখেন কমা আছে, তাহলে ফলো করবো কোনটাকে পরেরটাকে। তাহলে এখানে ভার্ব কি আছে উইল, তো উইল থাকলে আমরা কি দেই ওন্ট,
নট যেহেতু নাই, উইলের সাথে নট যুক্ত হলে হবে ওন্ট, আর সাবজেক্ট কি আছে দে, তাহলে অ্যান্সার কি হবে ওন্ট দে। আর নিচেরটা দেখো, নিচেরটাও কিন্তু দেখো তো দুইটা ক্লজ, এই একটা ক্লজ এই একটা ক্লজ, কিন্তু কমা আছে না, কমা থাকা মানে আমার প্রথমটা ফলো করার দরকার নেই। তো প্রথমটা যেহেতু লাগবে না, তো আমরা একটু পড়ে নেই। দো দে হ্যাভ ডান ওয়েল, যদি তারা পরীক্ষা ভালো করেছে, দে ফেইলড ইন দ্য এক্সাম। আচ্ছা, এখানে একটু গ্রামাটিক্যাল প্রবলেম আছে, বাট আমরা অ্যান্সার করে ফেলতে পারবো, সমস্যা নাই। আমার যেহেতু কমা আছে, কমা থাকলে আগেরটুকু প্রয়োজন নেই, তাই আমি ফলো করবো কোনটাকে, পরের অংশকে। V2 তে আছে ফেইলড V2, তাহলে এখানে কি লিখবো ডিড, নট যেহেতু নাই নট, আর সাবজেক্ট কি আছে দে, তাহলে এটা হবে ডিডেন্ট দে। পরের উদাহরণটা দেখেন, আই নো হি উইল কাম, এখানে ক্লজ কয়টা, দুইটা ক্লজ। এখন কোনটাকে ফলো করব, এবার কিন্তু এখানে কমা নেই, তো আমি বলছি কি দ্বিতীয় টেকনিক হলো কি, কমা না থাকলে প্রথম অংশকে ফলো করতে হবে। তার মানে এখানে কি আছে নো মানে V1, তো আমরা এখানে কি লিখব ডু, নট যেহেতু নেই তাই এখানে লিখব ডোন্ট, সাবজেক্ট কোনটা আই, তার মানে অ্যান্সার হবে ডোন্ট আই। সর্বশেষ যে সেন্টেন্স, আই থিঙ্ক ইউ ক্যান হেল্প মি, এখানেও ক্লজ দুইটা, কোনটাকে ফলো করব, প্রিন্সিপালকে। প্রিন্সিপাল চেনার আপাতত সহজ টেকনিক হলো গিয়ে কমা থাকলে পরেরটুকু, না থাকলে প্রথমটুকু, তার মানে এটা হলো প্রিন্সিপাল। তো এখন এই থিঙ্ক ভার্বে কোন ফর্ম V1, তাই এখানে লিখবো আমরা ডু, নট আছে নট না, তাই এখানে লিখবো ডোন্ট, সাবজেক্টকে আই, তার মানে অ্যান্সার হবে ডোন্ট আই। তার মানে এই ডাবল ক্লজ থাকলে আমাদের যে টেকনিক, কমা থাকলে পরের অংশ, কমা না থাকলে প্রথম অংশ। সো এটাই হলো আমাদের ডাবল ক্লজের নিয়ম। আশা করি এটা বুঝেছেন, পরীক্ষা আসলে এর মধ্যে থেকে আসবে, এর বাইরে আসবে না। ওকে, আমরা চলে যাবো পরবর্তী নিয়মে।